হ্যাঁ, আইটি ইঞ্জিনিয়ার ছিলেন, আমি বলেছিলাম আইটি ইঞ্জিনিয়ার। আপনি যখন ম্যাটল্যাবে যখন আসছেন কাদেরকে বেশি নক করছেন? মানে আপনার যারা আইটি খাতে আপনার যারা পরিচিত কলিগ বন্ধু বান্ধব অথবা যে প্রফেশনাল নেটওয়ার্ক আছে তাদেরকে আপনি নক করছেন, তার মানে ওনার ন্যাচারাল মার্কেট কোনটা? ঠিক আছে। আবার অনেকে এখানে আসেন, আমাদের এখানে ম্যাটল্যাবে উকিলও আছে অনেক, ঠিক আছে, উকিলও আছে, ডাক্তার আছে স্যার, হ্যাঁ ডাক্তার আছে, ডাক্তারও আছে, এখন সবই আছে। তখন একজন ধরেন মেডিকেল প্রফেশনাল ছিল, যেমন একজন আমি আপনাকে সাথে বলছি উকিল, তো উনি এসে ম্যাটল্যাবে জয়েন করে কোথায় ফার্স্টে সেল করছে? ওনার কাউন্সিল অথবা যার সহকারী ছিল সেখানে কিন্তু উনি টার্গেট করে। আবার একজন মেডিকেল প্রফেশনাল ধরেন মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, উনি এসে কাদের কাছে সেল করে? তার সহকর্মী কি কারা? হ্যাঁ? ওনারা আগে সবার আগে সেল করে ডাক্তারদের কাছে, কারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক থাকে, খুব ভালো সম্পর্ক, ঠিক আছে, খুব ভালো সম্পর্ক হয়ে যায়, ঠিক আছে। এখন উনি কি ডাক্তারের মধ্যে সীমাবদ্ধ থাকে? তার সহায়ক সেক্ষেত্রে তার সহায়ক বাজার হচ্ছে ডাক্তার। এখন উনি কি ওই ডাক্তারের মধ্যে সীমাবদ্ধ থাকবে? এখন মার্কেটটাকে কিভাবে এক্সপান্ড করবে? সহায়ক বাজার থেকে বেরোতে হবে। তার মানে ওই ডাক্তারের তো ক্লায়েন্ট আছে না, ডাক্তারের কি অনেক রোগী আছে না, রেগুলার কিছু রোগী থাকে না, ওইখান থেকে কিন্তু আপনি তাকে যদি রেফারেল দেয়, তার মানে দেখেন সে ডাক্তার থেকে অন্য জায়গায় তার সহায়ক বাজার ছিল ডাক্তার, ডাক্তারদের চেনে, কিন্তু ডাক্তার কি করছে তার ক্লায়েন্ট যে বেস্ট আছে সেখান থেকে অন্য জায়গায় তাকে ট্রান্সফার করে দিচ্ছি, রেফারেল দিচ্ছি, তখন সে কিন্তু সহায়ক বাজারটাকে সে এক্সটেন্ড করতেছে, বুঝে কিন্তু জিনিসটা। এবং ডাক্তার যে লিড দিবে সেটা তো অবশ্যই ভালো লিড নাকি, ভালো রেফারেল, এবং তার ডাক্তার তো কথা একটা নাম আছে যে আমার ডাক্তার সাহেব বলছে যাকে রেফারেল দিবে। তো এইভাবে আপনি সহায়ক বাজার থেকে আপনি এক্সপান্ড করতে হবে। আমার কথা বুঝতেছেন? সবাই আসে, যে ছেলেটা ম্যাটল্যাবে নতুন আসছে, আগে কোথাও চাকরি করতো, সহায়ক বাজার কি এটা বলো, তার সহায়ক বাজার কোনটা? আত্মীয় স্বজন, অর্থাৎ সে আসে কিন্তু তার আত্মীয় স্বজনকে অ্যাপ্রোচ করতে সে লজ্জা পায়, ঠিক আছে, তাই তো হবে না, ঠিক আছে, তাই তো হবে না। সেই কারণে হচ্ছে এটা দেখেন, আমাদের বাবা বাজার বিভাজন আসলে বিভিন্ন ভাবে করতে পারে, জীবনের পর্যায় মানে আসলে কে জীবনের কোন পর্যায়ে আছে সেটাই ধরে আপনি একটা সেগমেন্ট তৈরি করতে পারেন, ঠিক আছে, একাধিক সেগমেন্ট। আবার ধরেন পেশা অনুযায়ী আপনি একটা সেগমেন্ট তৈরি করতে পারেন। আবার কি জীবনধারা, জীবনের পর্যায়ে জীবনধারা, লাইফস্টাইল, ওটা অনুযায়ী কিন্তু আপনি একটা সেগমেন্ট একটা ভাগ করতে পারেন। আবার কি নৃতাত্ত্বিক পরিচয়, ঠিক আছে, ওকে, তাদের কালচারটা কি, ঠিক আছে, এটা কি কোন কমিউনিটির, ওটা হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয়, ঠিক আছে, সেভাবে কিন্তু আপনি একটা মানে একটা সেগমেন্ট করতে পারেন। এখন আসেন আমরা একটু সামান্য একটু বিস্তারিত দেখি, হালকা আপনি সময় নেই। যেমন এখানে দেখেন জীবনের পর্যায়ে বলো, ঠিক আছে, জীবনের পর্যায়ে পেশা, এবং জীবনের পর্যায়কে সাধারণত চার ভাগে ভাগ করা যায়। হচ্ছে কি বেহিসাবি, বেহিসাবি মানে কি সিম্পল কথা, যার কোনো সাথে সে কাজ করতেছে, চাকরি করতেছে, টাকা খাচ্ছে, বাট আসলে কোনো কিছু নাই, টাকা চলে যাচ্ছে, সঞ্চয় নাই অথবা এখনো পরিকল্পনা নাই, বাট ইনকাম করতেছে আসতেছে। তো এই ধরনের কিন্তু একটা পর্যায় হতে পারে, বুঝলেন, তাদের একটা সেগমেন্ট হতে পারে। এবং এই ধরনের সেগমেন্টের ইয়াটা কিন্তু তারা সবসময় ভয় থাকে আমার যে ইনকামটা আছে এটা যদি না, এটা যদি আমাদের চাকরিটা আছে অথবা আমাদের ব্যবসাটা আছে এটা যদি কোনো ক্ষতি হয় এই বেনিফিশিয়ারিদের আগে, তখন কি হবে, এই কনসেপ্টটা তাদের মধ্যে থাকে। আমার সাথে একমত, এই কনসেপ্টটা তাদের মধ্যে থাকে, ঠিক আছে। তার মানে তাদেরকে নিয়ে আপনি আলাদাভাবে কি করতে পারেন সেভাবে আপনি ভাববেন, ঠিক আছে, তাদেরকে নিয়ে আপনি কি ভাবেন, এটা হচ্ছে বেহিসাবি। আর একটা হচ্ছে কি পরিকল্পনা, পরিকল্পনা না, এখনো বেহিসাবি থেকে সে ইনকাম করছে বাট এখন পরিকল্পনা সে করতেছে, ঠিক আছে, এটা একটা পর্যায়। তো পরিকল্পনার মধ্যে আবার দেখেন এই এই পর্যায়টাকে আবার দুই ভাগে ভাগ, তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি দুইজনের আয়, কোনো সন্তান নেই, আমরা কোন সেগমেন্ট নিয়ে কথা বলতেছি, বেহিসাবি শেষ, এখন পরিকল্পনা করেন, ঠিক আছে। এদের মধ্যে দেখেন যে হাজবেন্ড ওয়াইফ দুইজনের আয়, ঠিক আছে, ঠিক করে ডাবল ইনকাম নো কিডস, মানে দুইজনের আয় কিন্তু কোনো সন্তান নেই, এটাকে একটা আপনি ভাগ করতে পারেন। তারপর হচ্ছে কি দুইজনের আয় তরুণ পরিবার, মানে ডাবল ইনকাম ইয়াং ফ্যামিলি, ছোট শিশু টিশু আছে, ঠিক আছে, বাচ্চা আছে, এটা হচ্ছে কি একটা সেগমেন্ট হতে পারে, এটা কিন্তু পরিকল্পনা করতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে একজনের আয় তরুণ পরিবার, হাজবেন্ড ওয়াইফ যে কোনো একজন আয় করে, ছোট বাচ্চা আছে, সেটাও কিন্তু আরেক ধরনের একটা। এইভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে আপনার মার্কেটটাকে কিন্তু সেগমেন্ট করতে পারেন, ঠিক আছে।
মানে আমি এটা কোনটার আন্ডারে দেখাচ্ছি, এটা হচ্ছে পরিকল্পনার আন্ডারে দেখাচ্ছি। এরপর কি সঞ্চয়কারী, ঠিক আছে। সঞ্চয়কারীদের মধ্যে এখানে একটা সেগমেন্ট করতে পারেন যে তারা আছে বাট এখন সঞ্চয় করতেছে, ট্রেন তো আছেই, যা আছে তারা সঞ্চয় করতেছে, এবং এই ধরনের লোকেরা সাধারণত 40 আপ এজ হয়, বুঝছেন তো, 40 আপ এজ হয়, তাদেরকে নিয়ে আপনি একটা সেগমেন্ট করতে পারেন, ঠিক আছে, সেগমেন্ট করতে পারেন। তারাও একটা ইয়েতে থাকে সবসময় যে ওনার যে সঞ্চয়টা আছে, সঞ্চয়টা একটা উদ্দেশ্য বসে থাকে, সে উদ্দেশ্য আবার কোনো কারণে ব্যাহত হয় কিনা, সঞ্চয়টা চলে যায় কিনা, এই ধরনের একটা ইয়েতে থাকে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি, সেই ফন্ডের মধ্যে কি যা আছে এটাকে আমি সংরক্ষণ করব, এটাকে আমি প্রোটেক্ট করব, ঠিক আছে, এটাকে আমি প্রোটেক্ট করব, তার জন্য কিন্তু আপনি প্রোডাক্ট আপনি রেডি করতে পারেন। এই হচ্ছে চারটা পর্যায়, ঠিক আছে। এরপর আসেন আমি তো দেখালাম আপনাদেরকে যে আপনি টার্গেট মার্কেটিং, যে এটা পেশাভিত্তিক করতে পারেন, মানে বাজার যে বিবরণটা, যে অভিষ্ট বিবরণটা আপনি পেশাভিত্তিক করতে পারেন। একটা হচ্ছে কি যে না আপনি কোন চ্যানেলে ভালো, আপনি কি ডাক্তার চ্যানেলে, মেডিকেল প্রফেশন এই চ্যানেলে কি বেশি কমফোর্টেবল, নাকি আপনি শিক্ষক চ্যানেলে বেশি কমফোর্টেবল, নাকি আপনি ব্যবসায়ী চ্যানেলে বেশি পাবেন, ঠিক আছে। যেখানে আপনি আমি যে অন্য জায়গায় করা যাবে তা না, যেখানে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে বেশি ফোকাসটা দাও। আমার সাথে কি বুঝতে পারছেন কথা? যেখানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে বেশি ফোকাসটা নেওয়া, এবং সেখানে আপনি মার্কেটটাকে বেশি বেশি এক্সপ্যান্ড করা, ঠিক আছে। যেমন আমাদের কোন এজেন্সি একজনকে দেখলাম, সে দেখেছি পুরান ঢাকায় বিজনেস করে, এবং সবসময় ভালো প্রডিউসার, আমি নাম বলবো না, একটা এজেন্সি, ঠিক আছে। পুরান ঢাকায় একটা ব্যবসায়ী মহল আছে, তার প্রোডাকশন কোনো সময় খারাপ না, অলওয়েজ ভালো, বিজনেস কোয়ালিফাই করে, ঠিক আছে। বাট পুরান ঢাকার কিছু বিজনেসম্যানদের নিয়ে মোটামুটি একটা ওই জায়গাটা সে কাজ করে, এবং ওই জায়গায় সে স্বাচ্ছন্দ্য হয়ে গেলে তার কাস্টমার বেস, বুঝলেন। তার মানে তার বাবার সে টার্গেট মার্কেটিংটা কোথায়, ওই পুরান ঢাকা ব্যবসায়ী কেন্দ্রিক সে করতেছে। আবার আমাদের এক স্বনামধন্য ইনফ্লুয়েন্সার, উনি আগে এনজিও ছিলেন, ওনার পলিসি ম্যাক্সিমাম কোথায়, এনজিওতে, ঠিক আছে, এনজিওতে, এবং সে ওখানে কাজ করতে শুরু। আবার আরেকজন দেখছি আমাদের খুব ভালো ইনফ্লুয়েন্সার, আমাদের ওবায়দুল এজেন্সি কি আছে, ইনফ্লুয়েন্সার যে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ঠিক আছে, গোলাম, ঠিক আছে। উনি নিজে কিন্তু পুলিশ না, কিন্তু তার মার্কেট কোথায়, পুলিশের সব, পুলিশের যত যত আইজি ইন্সপেক্টর যা যা আছে, ঠিক আছে, মানে তার ওইখানে ওই লেভেলে তার বিশাল অ্যাক্সেস। তার মানে তার টার্গেট মার্কেট কোনটা, পুলিশ, ঠিক আছে। তো এটা আমরা বলতে কিসের, পেশাভিত্তিক অভিষ্ট বিপণন, মানে টার্গেট মার্কেটিং, ঠিক আছে, টার্গেট মার্কেটিং। এখন ওই ওনার হয়েছে আবার কাটা হয়েছে, যে ক্ষমতা চেঞ্জ হওয়ার মতো পুলিশের অনেক ভাগ বদল হয়েছে, যার কারণে আমার মার্কেটটা আবার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অসুবিধা নেই, এখন আবার কাটা উঠে গেছে, ঠিক আছে, কাটা উঠে গেছে। হ্যাঁ, ডাক্তার দিদিও কাজ করে, বরং আমাদের ডাক্তার সিএল একটা ওদেরকে ফোন দিই, ঠিক আছে, বলে স্যার আমরা আগে ফোন দিব, ঠিক আছে, এই আর কি। তো এখানে হচ্ছে দেখেন, মানে যার যার একটা সেগমেন্ট তৈরি করে ফেলা, আবার ওইখানে একটা মার্কেট, আপনি সব জায়গায় কাজ করতে পারবেন, বাট একটা জায়গায় যদি টার্গেট মার্কেট যদি করেন, সেখানে মার্কেটটাকে যদি এক্সপ্যান্ড করতে পারেন, তাহলে এখান থেকে আপনার রেগুলার বিজনেসটা কিন্তু আসতে থাকবে, বিজনেস ফ্লোটা ভালো আসবে। হ্যাঁ, কোনটা বিজনেস ফ্লোটা ভালো আসবে স্যার, বিজনেস ফ্লোটা ভালো হয়, এটা বলেছে, ঠিক আছে। এই যে হলো পেশাভিত্তিক, তারপর হচ্ছে কি জীবনধারা ভিত্তিক, নাকি জীবনধারা ভিত্তিক একটা অভিষ্ট বিপণন, ঠিক আছে। আচ্ছা, পেশাভিত্তিক আমি একটু চাই, বর্তমানে কিন্তু আরো অনেক পেশা আছে, আমি পেশা বলতে চাকরি করে ব্যবসা তা না, কিন্তু অনেকে ধরেন আপনার ফ্রিল্যান্সিং আছে, অনেকে আবার কন্টেন্ট ক্রিয়েট করে, এখানে কিন্তু ভালো ইনকাম, ঠিক আছে। আবার বিভিন্ন পেশাজীবী যারা আছে, ঠিক আছে, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এখন কিন্তু অনেক পেশাতে কিন্তু প্রচুর ইনকাম, ঠিক আছে, ওইখানে কিন্তু আপনার ওই বেস কিন্তু আপনি মার্কেট ই করতে পারেন। এরপর হচ্ছে কি জীবনধারা ভিত্তিক, জীবনধারা ভিত্তিক যাদের লাইফ স্টাইলটা সেম, বুঝছেন তো। যেমন অনেকে আছে কি কোন কমিউনিটি একটা কমিউনিটিতে বাস করে, ঠিক আছে। যেমন কথা বলি আমি, মগবাজার ছিলেন না, অরলেসের আগে দিয়ে ফ্যাশন হসপিটাল ছিলেন, ওটা উল্টে দিকে যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নাম কি, ইস্পানি কলোনি, বাট ওয়েসিস তো নতুন যেটা হচ্ছে, ওয়েসিস তো নতুন যেটা হচ্ছে, এই বাসাটার নাম কি, ভিতরে যে লাল বিল্ডিং গুলি, খুব পুরনো বেটা, আপনাকে ঢুকছেন কিনা জানেন না। এই তো উনি বলছে সেঞ্চুরি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, রমনা সেঞ্চুরি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ভিতরে কিন্তু সুন্দর।
ওইখানকার মানুষগুলো দেখবেন তারা কিন্তু এখানে কিন্তু বহুত বড় বড় লোক কিন্তু থাকে এবং সম্ভবত 90 সালে কলোনি কিন্তু আপনাকে যদি না যায় থাকেন ওইদিকে একটু ঢুমারে দেখবেন, ঠিক আছে, কথা কথা বলতেছে ওইখানে যারা আছে ওরা কিন্তু একটা লাইফ স্টাইল কিন্তু আছে, খেয়াল করছেন জীবন ধারা। আবার ধরেন মানে যাদের লাইফ স্টাইলটা সেম মানে মোটামুটি যে একটা কমিউনিটিতে কাজ করে, ঠিক আছে, একটা কমিউনিটি করে, ঠিক আছে, যেমন বসুন্ধরার মধ্যে যারা থাকে এখন তারা কিন্তু একটা লাইফ স্টাইল নিয়ে কিন্তু মোটামুটি হয়ে গেছে, লাইফ লিড করে। আবার ধরেন বিভিন্ন যেমন কালকে রাতে আমি পল্লবীতে গেলাম 11টার সময়, এক কলিগকে নামাই দিতে ভূগোল 11টার সময়, ঠিক আছে, ওইখানে কিন্তু আরেকটা ইয়া বা ডিউচেস আছে, ঠিক আছে, বিভিন্ন এজেন্সি। আবার ধরেন আপনি এভাবে না দিয়ে আপনি এভাবে তো আছে, আবার ধরেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়েন, ঠিক আছে, যেমন আমাদের গেট বাজার সেই রেসিডেন্সিয়াল মডেল কলেজের অ্যালুমনাই মানে এক্স স্টুডেন্ট, ওনার কাজের ক্ষেত্রে কিন্তু রেসিডেন্সিয়াল মডেল কলেজের মধ্যে ভালো একটা অবস্থায় আছে, ঠিক আছে। এখানে যে জিনিসটা জীবনধারা ভিত্তিক যে জিনিসটা বিভিন্ন কমিউনিটিতে, ঠিক আছে, সেখানে কিন্তু আবার অনেকে দেখছি যে আমাদের যেমন তাকসুল পলিসি বাইরে হয়, উনি আমাদের আমাদের মাওলানা হুজুরদের মাধ্যমে ওনার সেলটা বেশি, ঠিক আছে। তার মানে যাদের জীবনধারাটা একটা কমন ইয়াতে পড়ে যায়, ঠিক আছে, ওটা ধরে কিন্তু আগে এখানে কিন্তু আমার বিভিন্ন বয়সের লোক কিন্তু থাকতে পারে। হ্যাঁ বলেন এসএসসি ইন্টারভিউ গ্রুপ, উনি একটা সুন্দর কথা বলছেন, ফেসবুকে কিন্তু এসএসসি এত সাল ইন্টার এত সাল এখানে কিন্তু গ্রুপ থাকে, ওখানে কিন্তু কাজ করে। ইভেন আমার এক ফ্রেন্ড বন্ধু আর কি দোস্ত, সে মেক্সিকো আর কি চাকরি করে আর কি, মেক্সিকো সে একটা ইয়াস হেড, সে বলতেছে আরে আমাদের স্ট্রং লবি অমুক এসএসসি পেজ এত ওরা গেট টুগেদার করবে, সেখানে আমাদেরকে অ্যাড দিতে হয়েছে, বুঝছো তো, সেখানে আমাদেরকে অ্যাড দিতে হয়েছে, বুঝছিস তো, মানে কিছু স্পন্সর করতে হয়েছে, তার মানে এগুলি এত পাওয়ারফুল আর কিছু এত পাওয়ারফুল, সেখানে আমাদের কিন্তু অ্যাড দিতে হয়েছে কিন্তু এই জিনিসটা, ঠিক আছে। অনেক আমার এক্সকারেন্ট অ্যাসোসিয়েশনের সাথে কাজ করেন, বিভিন্ন এক্সকারেন্ট গ্রুপের সাথে কাজ করেন, ঠিক আছে। ওকে, তো সেভাবে আপনারা খেয়াল করতে হবে। তারপর হচ্ছে যে নৃতাত্ত্বিক পরিচয় ভিত্তিক অভিষ্ট বিবরণ নাকি, নৃতাত্ত্বিক পরিচয় মানে কি, যাদের আলাদা একটা সংস্কৃতি আছে নাকি, আলাদা সংস্কৃতি এবং আলাদা কিছু জীবনধারা কিছুটা আলাদা আছে। এখন আপনার মধ্যে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, আমি যদি উপজাতি কমিউনিটির সাথে যদি ই করতে তাহলে আমাকে কি উপজাতি হতে হবে না, কিন্তু আপনি কিন্তু কমিউনিটির বাইরে থেকেও কিন্তু আপনি তাদের সাথে কিন্তু ভালো কাজ করতে পারবেন। ওই অনুযায়ী ধরেন আপনি কারোর সাথে কোনো একজনকে একটা পার্টিকুলার গোষ্ঠীকে, ঠিক আছে, আপনি একটা পলিসি দিলেন যাদের কালচারটা, ঠিক আছে, আলাদা নৃতাত্ত্বিক পরিচয় আছে, ওটা দিয়ে একজনকে দিলেন, তার মাধ্যমে কিন্তু আপনি ওই সার্কেলে কিন্তু বিস্তৃত আপনি ঢুকে যেতে পারবেন, ঠিক আছে, মানে ওইটাই শেষ না, একটা দিয়ে শুরু করলেন বাট আপনি সার্কেলে ঢুকে যান, ঠিক আছে। তো এইটা কিন্তু আপনি কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে। এটা এলাকা বিস্তৃত হতে পারে, ঠিক আছে, এবং তাদের যে ইয়াটা তাদের এটা কারণটা ইয়ান তাদের যে বন্ডিংটা, ঠিক আছে, সেই বন্ডিংটা কিন্তু খুব স্ট্রং থাকে। তো ওই বন্ডিং এর মধ্যে ওই কমিউনিটির মধ্যে ওই নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে যদি আপনি যদি একবার যদি এন্টার হতে পারেন, আপনি যদি একবার যদি আপনার ক্রেডিবিলিটি ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার আর সমস্যা হবে না। আমার এক্সপেরিয়েন্স আমি দেখছি আমাদের কয়েকজন এরকম আছে যারা তাদের এই ধরনের কমিউনিটিতে বিশাল সেল করে এবং তাদের সবসময় ব্যবসা থাকে, সবসময় ব্যবসা থাকে, ঠিক আছে। এটা ম্যাটার, ঠিক আছে, সবসময় ব্যবসা থাকে। তো সেই জন্য এই বিভিন্ন যে যারা কমন কালচার, যাদের কমন হিস্ট্রি, যারা শেয়ার করে, ঠিক আছে, ওই ধরনের কমিউনিটিতে আপনি ঢোকার চেষ্টা করবেন, ঠিক আছে, এই আর কি। তারপর বিভিন্ন ভাবে আরো ভাবে আপনি করতে পারেন, আপনি ডেমোগ্রাফি কোনটা, মানুষের বয়স, মানুষের ধর্ম, ঠিক আছে, মানুষের ইয়া নিয়ে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যেভাবে যে সেগমেন্টটা করা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় কি ডেমোগ্রাফিক টার্গেট মার্কেটিং, ঠিক আছে। সেখানে আপনি দেখতে পারেন যে আমি পার্টিকুলার এই বয়সের সাথে কাজ করলে স্বচ্ছন্দ বোধ করি, এত থেকে এত বছর মধ্যে কাজ করলে আমি তাদেরকে বেশি কনভিন্স করতে পারি, সেখানে আপনার যে স্ট্রং পয়েন্ট সেটা আপনি খুঁজে বের করে নিন। মোট কথা হচ্ছে যে আপনার মার্কেটে আপনি নক করবেন, একটা দুটা টার্গেট মার্কেট থাকা আপনার জন্য খুব বেশি জরুরি। আমার সাথে কি একমত? ওকে, চমৎকার, থ্যাংক ইউ। তো এটা খেয়াল করে নেবেন যে আপনি আসলে কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, ওকে, কোনটাতে বেশি, কাদের সাথে বেশি, কোন টার্গেট গ্রুপের সাথে, কোন সেগমেন্টের সাথে আপনি কাজ করতে বেশি ইজি হয়, সেখানে আপনি একটা আলাদা একটা টার্গেট মার্কেট আপনি তৈরি করে নেন।
এরপর এটাকে আপনি এক্সপান্ড করেন, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের টার্গেট মার্কেটিং, প্রসপেক্টিং এবং টার্গেট মার্কেটিং। তো আশা করি আপনারা এখানে যারা আছেন নতুন পুরনো মিলিয়ে, এখানে তো আপনারা কম বেশি সবাই জানতেন অথবা জানেন, বাট এখানে ট্রেডিং উদ্দেশ্যটা কি জানেন? ট্রেডিং উদ্দেশ্য হচ্ছে নলেজ গুলিকে আবার একটু শার্প করা, আবার একটু ধারণা করা, আবার একটু ধারণা করা, একই সাথে আপনাকে একটু নতুন করে চিন্তা করতে সাহায্য করে, ঠিক আছে? যেমন উচ্চশিক্ষা ট্রেনিং এর উদ্দেশ্য কিন্তু মানুষ মানে বেশি বেশি পড়া অথবা বেশি বেশি জানা, ঠিক আছে? আপনাকে নতুন করে চিন্তা করতে সাহায্য করে। যেমন আমার লাইফে আমি সবচেয়ে বেশি বুঝতে হচ্ছে ইন্টারমিডিয়েট সময়, ঠিক আছে? তো সবচেয়ে বেশি পড়াশোনা তখন আমাদের এসএসসি থেকে ইন্টারমিডিয়েটে বইগুলোর মধ্যে বিশাল একটা গ্যাপ থাকতো। হঠাৎ করে এসএসসি থেকে ইন্টার যায় দেখে মোটা মোটা বই, কেমিস্ট্রি, ঠিক আছে? ওই সময় বেশি পড়ছি। কিন্তু তাই বলে কি ইউনিভার্সিটিতে এসে মানে ওটাই করেছে, মানে ইউনিভার্সিটি এসে পড়াশোনা করছে, ঠিক আছে? কিন্তু ইউনিভার্সিটি পড়াশোনাটা উচ্চশিক্ষার একটা কাজ কি? ওটা কাজ হচ্ছে মানুষকে নতুন ভাবে আরো চিন্তার ক্ষেত্রটাকে উন্মুক্ত করা, ঠিক আছে? ওকে, যেটা হয়তো আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যে পড়াটা করছেন সেখানে থাকলে আপনার যে চিন্তাগুলি আসলে উন্নত হতো না, সেটা পরবর্তী পর্যায়ে আপনি ইউনিভার্সিটি পর্যায়ে এসে কিন্তু আপনার চিন্তার ক্ষেত্রটা আরো বেশি প্রসারিত হয়েছে। উচ্চশিক্ষার কাজ হচ্ছে এটাই, আমাদের ট্রেনিং এর কাজটা এটাই, নলেজটাকে আবার একটু শার্প করা, একই সাথে আবার নতুন করে ভাবতে শেখার আরেকটা ট্রেনিং মানে হচ্ছে আপনি আর নতুন করে পুনর্জীবিত হওয়া, এবং যেটাকে আমরা রিজুভিনেশন বলে, ঠিক আছে? নতুন করে ভাবা, নতুন করে একটা ফ্রেশ স্টার্ট আপনি করতে পারেন। এটা হচ্ছে ট্রেনিং এর উদ্দেশ্য। এবং এখানে যে আমরা কম বেশি যে জিনিসগুলো জানি সেগুলো নিয়ে কিন্তু ঘুরে ফিরে কিন্তু কথা হবে, বাট আগে আমাদের বেসিকের দিকে জোর দিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।